আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং এর ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জানব। দেখো, ডেটা কিন্তু যখন আমরা ট্রান্সমিশন করব বা ডেটাকে যখন ট্রান্সফার করব, তখন কিন্তু আমার ডেটার একটা দিক কিন্তু আমাদেরকে নির্ণয় করে দিতে হবে। ডাটাটা আমাদের কোন দিকে যাবে, প্রবাহটা কোন দিকে যাবে, সেই দিকটা কিন্তু নির্ণয় করতে হবে। সেই দিককে নির্ণয় করার মাধ্যমটাকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন দেখি তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো চলো আমরা বইয়ের ভাষা একটু পড়ে দেখি। ডেটা কমিউনিকেশন সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডাটা আদান প্রদানের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার। 1 সিমপ্লেক্স, 2 হাফ ডুপ্লেক্স, 3 ফুল ডুপ্লেক্স। দেখো, এখন আমরা সিমপ্লেক্সটাকে বোঝাবো। সিমপ্লেক্সের প্রবাহ একদিকে শুধু হবে, এটা শুধু একদিকেই প্রবাহ হবে। যেমন দেখো, আমরা যখন টেলিভিশন দেখি, টেলিভিশনে যারা বলে সেটা কিন্তু আমরা শুধু জাস্ট দেখতেই পাই, আমরা কিন্তু কিছু বলতে পারি না। বা রেডিওতে জাস্ট আমরা কথাগুলো শুনতেই পাই, অডিওটা জাস্ট শুনতে পাই, কিন্তু আমরা কোনো কিছু বলতে পারি না। এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স, মানে একদিকে প্রবাহ হবে। জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি, তারপর বিস্তারিত বলবো। তারপরে হাফ ডুপ্লেক্স কি হবে? একই সঙ্গে সেন্ডার এবং রিসিভার একসঙ্গে কথা বলতে পারবে না। সেন্ডার যখন মেসেজটাকে সেন্ড করবে, তারপরে রিসিভার একটা কিছু বলতে পারবে। ধরো, যেমন ওয়াকি টকি কিন্তু সম্পর্কে আমরা অনেকেই জানি। পুলিশের কাছে আমরা ম্যাক্সিমাম সময় দেখি পুলিশের কাছে ওয়াকি টকি থাকে। সেই ওয়াকি টকিতে কিন্তু একই সঙ্গে 2 ব্যক্তি কথা বলতে পারে না। মানে একজন যখন কথা বলবে, অপরজনকে সেটা শুনতে হবে এবং চুপ থাকতে হবে। তারপর যখন প্রথমজন যখন ওভার বলবে, মানে তার কথা বলা শেষ হবে, তখন কিন্তু দ্বিতীয়জন কথা বলতে পারবে। এটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তার মানে কি, একই সঙ্গে 2 জন কথা বলতে পারবে না। এখন ফুল ডুপ্লেক্স কাকে বলছে? আমরা ফোন ব্যবহার করছি, স্মার্টফোন ব্যবহার করছি, এটা কিন্তু ফুল ডুপ্লেক্স। কারণ একই সঙ্গে তুমিও কথা বলছো, একই সঙ্গে কিন্তু আমিও কথা বলতে পারবো, তাই না? কারণ ধরো তুমি কথা বলছো ফোনে, তোমার কথার মধ্যে আমি ইন্টারাপ্ট করতে পারবো, এই তুমি থামো আমি বলছি, এটা কিন্তু আমি বলতে পারবো। কিন্তু এই হাফ ডুপ্লেক্সে কিন্তু সেটা করতে পারবো না। আর সিমপ্লেক্সে তো কিছু বলতেই পারবো না আমি। যেমন আমি এখন আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে, তুমি কিন্তু চাইলেও কিন্তু আমাকে কিছু বলতে পারবে না, এবং আমিও কিন্তু চাইলেও তোমার কিছু শুনতে পারবো না। তুমি আমার কথা এবং আমার ভিডিওটা তুমি জাস্ট দেখতে পারবে, তার বাইরে কিন্তু তুমি কিছু করতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের সিমপ্লেক্সের উদাহরণ। হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, এবং ফুল ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে আমাদের টেলিফোন। তো চলো এখন আমরা বইয়ের ভাষায় দেখি। সিমপ্লেক্স, একমুখী ডেটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স। এই ব্যবস্থায় যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সে প্রান্ত ডেটা গ্রহণ করতে পারবে না, এবং গ্রহণ প্রান্ত ডেটা প্রেরণ করতে পারবে না, এবং আমিও কোনো তথ্য তাকে দিতে পারবো না। যেমন রেডিও, টিভির সাধারণ অনুষ্ঠানমালা, কিবোর্ড, মাউস, পেজার ইত্যাদি। এখন দেখো, আমাদের যে সিমপ্লেক্স আছে, সিমপ্লেক্সের একটা চিত্র আছে। চিত্রটা হবে এমন। দেখো, চিত্রটা এমন হবে আমাদের সিমপ্লেক্সের ক্ষেত্রে। ক একটা মাধ্যম দিয়ে খকে একটা ডাটা ট্রান্সফার করছে, কিন্তু খ থেকে কোনো প্রতি উত্তর বা কোনো ইন্টারাপ্ট করার সুযোগ নেই। এটা হচ্ছে আমাদের সিমপ্লেক্সের উদাহরণ। দেখো, সিমপ্লেক্স মোডের কিছু সুবিধা আছে, সেগুলো আমরা এখন দেখব। এটি সবচেয়ে সরল ডেটা ট্রান্সমিশন মোড, তাই বাস্তবায়ন করা সহজ। 2, যেহেতু জটিল সার্কিটের প্রয়োজন হয় না, তাই এটি তুলনামূলকভাবে কম ব্যয়বহুল। 3, ডেটা একমুখী হওয়ায় পুরো চ্যানেলের ব্যান্ডউইথ এক দিকে থাকে, যা দ্রুত ডেটা প্রেরণে সাহায্য করে। এটা তার ছিল সিমপ্লেক্সের সুবিধা। এবার সিমপ্লেক্সে কিছু অসুবিধা থাকবে, অবশ্যই অসুবিধা আছে। সেগুলোর মধ্যে হচ্ছে দ্বিমুখী যোগাযোগের সুযোগ নেই, প্রেরণ জানতে পারে না যে গ্রাহক সঠিকভাবে ডেটা পেয়েছে কি না বা কোনো ত্রুটি হয়েছে কি না। 3, ইন্টারেক্টিভ যোগাযোগের জন্য এটি উপযুক্ত নয়, যেখানে উভয় পক্ষেরই ডাটা আদান প্রদান করার প্রয়োজন হয়। তো এটা ছিল আমাদের
সিমপ্লেক্সের কিছু অসুবিধা। এখন আমরা দেখব হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কি করবে বলেছিলাম, একজন কথা বলা শেষ করবে, তারপরে দ্বিতীয় জন কথা বলতে পারে। চলো আমরা হাফ ডুপ্লেক্সের চিত্রটা একটু দেখি। জাস্ট কি হবে, একজন কথা বলা শেষ করলে দ্বিতীয় জন কথা বলতে পারবে। দেখো, একজনের কথা চলার সময় দ্বিতীয় জন কিন্তু কথা বলতে পারবে না, যখন দ্বিতীয় জন কথা বলবে তখন প্রথম জন আর কথা বলতে পারবে না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্সের চিত্র, ঠিক আছে? তো চলো আমরা হাফ ডুপ্লেক্সটা বইয়ের ভাষায় পড়ি। এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক উভয়ই ডেটা স্থানান্তর করতে পারে, তবে তা একই সময়ে যুগপৎ সম্ভব নয়। মানে একই সময়ে দুইজনই কথা বলতে পারবে না। কোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে। তার মানে কি, একটা প্রান্ত একই সময়ে জাস্ট হয়তো তথ্য আমাকে পাঠাবে, নয়তো তথ্য গ্রহণ করবে, একই সঙ্গে গ্রহণ এবং পাঠাতে পারবে না। এখন আমরা হাফ ডুপ্লেক্সের কিছু সুবিধা সম্পর্কে জানবো। সিমপ্লেক্স মোডের তুলনায় এটি দ্বিমুখী যোগাযোগ সমর্থন করে, যা ইন্টারেক্টিভ যোগাযোগের জন্য উপযোগী। 2, যখন শুধুমাত্র ডেটা একদিকে স্থানান্তরিত হয় তখন প্রতিটি ডেটা ট্রান্সমিশনের সময় চ্যানেলের পুরো ব্যান্ডওয়াইথ ব্যবহার করা যায়। 3, ফুল ডুপ্লেক্স মোডের তুলনায় এটি কম জটিল এবং কম ব্যয়বহুল হতে পারে, কারণ হাফ ডুপ্লেক্স মোডে ডেডিকেটেড কমিউনিকেশন চ্যানেলের প্রয়োজন হয় না। এটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্সের সুবিধা। এখন হাফ ডুপ্লেক্সের কিছু অসুবিধা আছে, সেগুলো দেখি। 1, একই সময়ে উভয় দিকে ডেটা পাঠানো যায় না, তাই ফুল ডুপ্লেক্স মোডের তুলনায় এটি ধীর গতির হয়। 2, ডেটা প্রবাহের দিক পরিবর্তনের জন্য একটি বিরতির প্রয়োজন হয়, যা সামগ্রিক কর্মক্ষমতা হ্রাস করতে পারে। 3, কিছু হাফ ডুপ্লেক্স সিস্টেমে যদি উভয় ডিভাইস একই সাথে ডেটা পাঠানোর চেষ্টা করে তাহলে ডেটা সংঘর্ষ হতে পারে, ফলে ডেটা নষ্ট হয়ে যেতে পারে। এই ছিল আমাদের হাফ ডুপ্লেক্সের অসুবিধা। এখন আমরা দেখব ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি করবে, একই সময়ে সে ডাটা গ্রহণ এবং ডাটা সেন্ড করতে পারবে, ডাটা একসঙ্গে পাঠাতেও পারবে, একই সঙ্গে সে গ্রহণও করতে পারবে। তো চলো আমরা বইয়ের ভাষায় ফুল ডুপ্লেক্সটা কি সেটা আমরা দেখে আসি। ফুল ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডেটা আদান প্রদান ব্যবস্থা থাকে। যে কোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণও করতে পারে। উদাহরণ, টেলিফোন, মোবাইল ফোন, কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন। এখন আমরা দেখব ফুল ডুপ্লেক্সের কিছু সুবিধা। 1, একই সময়ে উভয় দিকে যুগপথ ডেটা স্থানান্তরের কারণে এটি দ্রুততম মোড। 2, যেহেতু ডেটা প্রবাহের জন্য দুটি পৃথক চ্যানেল বা পথ থাকে তাই ডেটা প্রেরণের সময় সংঘর্ষের কোনো ঝুঁকি থাকে না। 3, ডেটা প্রবাহের জন্য কোনো অপেক্ষার প্রয়োজন হয় না, তাই চ্যানেলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। 4, লাইভ ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভয়েস কলের মতো রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য এটি আদর্শ। এখন দেখো, ফুল ডুপ্লেক্সের কিন্তু একটা সমস্যা আছে। দেখো, ফুল ডুপ্লেক্স কিন্তু আমি এইভাবেও দেখাইতে পারি, এই একই ওয়্যারের দুই দিকে। তার মানে কি বোঝাচ্ছে, এইটা দ্বারা বোঝাচ্ছে যে ও একই সময়ে ডাটা সেন্ড করতে পারবে, একই সময় ডাটা রিসিভও করতে পারবে। এখন চলো আমরা ফুল ডুপ্লেক্স মোডের কিছু অসুবিধা সম্পর্কে দেখব। 1, সিমপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্সের তুলনায় এটি বাস্তবায়ন করা অনেক জটিল, কারণ দুটি ডেডিকেটেড কমিউনিকেশন পাথ বা উন্নত মাল্টিপ্লেক্সিং কৌশলের প্রয়োজন হয়। 2, জটিলতার কারণে হার্ডওয়্যার এবং অবকাঠামো সেট আপ করা তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল হতে পারে। তো এই ছিল আমাদের ফুল ডুপ্লেক্সের কিছু অসুবিধা। তাহলে দেখো, আমরা কিন্তু সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের পার্থক্য কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে? দেখো, এটা একমুখী, এটা দ্বিমুখী, তবে একই সময়ের ডাটা কি করতে পারবে, রিসিভ এবং সেন্ড করতে পারবে না। ফুল ডুপ্লেক্স কি করবে, একই সময়ে ডাটা সেন্ড এবং রিসিভ করতে পারবে, এটাও কিন্তু দ্বিমুখী। তারপরে দেখো, সিমপ্লেক্স ব্যবহার করা হয় কোথায়, সিমপ্লেক্স ব্যবহার করা হয় টেলিভিশন, রেডিও, এগুলোতে। হাফ ডুপ্লেক্স ব্যবহার করা হয় কোথায়, ওয়াকি টকিতে। তারপরে ফুল ডুপ্লেক্স ব্যবহার করা হয় কোথায়, টেলিফোন, আমাদের স্মার্টফোন, বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কিং, এগুলোতে ব্যবহার করা হয়। তো দেখো, এই ধরনের পার্থক্য কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারবো। এখন আমরা দেখব ডাটা ডেলিভারি মোড বা ডাটা বিতরণ মোড, সেটা কিভাবে হয়, ডাটা কিভাবে বিতরণ করা হয় সেটা সম্পর্কে আমরা জানবো। এখন আমরা দেখব
ডাটা ডেলিভারি মোড। দেখো ডাটা ডেলিভারি মোড 3 প্রকার, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। তার মানে আমরা বুঝতে পারছি যে ডাটা ডেলিভারি করা মানে কি, ডাটাটাকে আমরা সমানভাবে ভাগ করে দিব। ভাগ করে দেওয়ার মোড হচ্ছে 3 প্রকার, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। চলো আমরা বইয়ের ভাষা একটু দেখি। গ্রহীতার উপর ভিত্তি করে ডেটা ডেলিভারি মোড বিভিন্ন রকম হতে পারে, তার মধ্যে আমাদের এই 3 রকম। এখন আমরা ইউনিকাস্ট সম্পর্কে পড়ব। ইউনিকাস্ট যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপক থাকে, তাদের মধ্যে পারস্পরিক ডেটা আদান প্রদান হয়, তাকে ইউনিকাস্ট মোড বলে। তার মানে কি বোঝাচ্ছে, একজন আমাদের প্রেরক হবে, এটাকে এস দিলাম সেন্ডার, আর একজনই আমাদের রিসিভার হবে। তার মানে কি একজনের মধ্যে আমাদের ডাটা আদান প্রদান চলবে, তাকে বলা হচ্ছে আমাদের ইউনিকাস্ট। ঠিক আছে, ইউনিকাস্টের মধ্যে আমাদের অ্যানিকাস্ট আছে। অ্যানিকাস্ট নামক একটি মোড আছে। সেই অ্যানিকাস্টটা কি করবে, মানে একজনের মধ্যে ডাটাটা ট্রান্সফার করতে পারছে আমাদের ইউনিকাস্ট, কিন্তু অ্যানিকাস্টের একটু এক্সট্রা একটু বেনিফিট আছে, সেটা ট্রোপোলজি ব্যবহার করে সে কি করবে, তার আশেপাশে দেখা যাচ্ছে এইখানে একটা ডিভাইস আছে, এইখানে একটা ডিভাইস আছে, ও কি করবে, ওর পাশে যে আছে তার সঙ্গে ও একটি ডাটা কমিউনিকেশন করতে পারে, একদম সর্বোচ্চ নিকটতম একটা জায়গাতে সে ডাটা ট্রান্সফার করতে পারবে। তো দেখো এখানে আবার বলছে, ওই নিকটতম প্রাপক ডাটা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী নিকটতম প্রাপক স্বয়ংক্রিয়ভাবে ওই ডাটা গ্রহণের জন্য নির্বাচিত হবে। তার মানে কি হচ্ছে, দেখো আমি এইখান থেকে এইখানে ডাটা পাঠাবো, যদি কোনো বাই চান্স যদি এইখানে ডাটা ও গ্রহণ করতে না পারে, তাহলে কিন্তু ও ডাটা এইখানে দিয়ে দেবে, তার নিকটতম যে আছে তার কাছেও ডাটা পাঠাই দিবে। যদি এও যদি সক্ষম না হয়, তারপর আরো দেখবে তারপরে কে আছে, এইটা আছে, তখন ও তাকে পাঠাবে। ঠিক আছে, এখন আমরা মাল্টিকাস্ট মোড সম্পর্কে দেখবো। দেখো মাল্টি মানে কি, একের অধিক। তার মানে কি, এই যে এটাও রিসিভ করতে পারবে ও, একের অধিক। তার মানে কি এখানেও ও ডাটা কিন্তু সেন্ড করতে পারবে, তাই না? সেন্ডার একই সঙ্গে একের অধিক জায়গাতে সে ডাটা ট্রান্সফার করতে পারে, এর কারণে বলা হচ্ছে মাল্টিকাস্ট। তো চলো আমরা বইয়ের ভাষা একটু দেখি। মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করতে পারবে না, শুধুমাত্র যে সকল নোডকে অনুমতি দেওয়া হয় তারা গ্রহণ করতে পারবে। তার মানে কি মাল্টিকাস্টে ধরো এখানে আমাদের আরও একটা নোড আছে, মনে করো এখানে আরও একটা নোড আছে, কিন্তু আমি যদি একে অ্যাক্সেস না দিই, ও কিন্তু আমার থেকে ডাটা ও গ্রহণ করতে পারবে না। তার মানে কি হচ্ছে, মাল্টিকাস্টে আমরা অনেকগুলো নোডে আমরা ডাটা ট্রান্সফার করতে পারবো, কিন্তু একটা শর্ত থাকতে হবে। সেই শর্ত হচ্ছে, যার কাছে ডাটা ট্রান্সফার করবো তার কাছে আমাকে একটা পারমিশন দিতে হবে, যে হ্যাঁ আমি তার কাছে পাঠানোর জন্য আমি পারমিশন দিয়েছি। একেও যদি আমরা ডাটা ট্রান্সফার করার জন্য পারমিশন দিই, তাহলে কিন্তু এর মধ্যেও ডাটা আমাদের ট্রান্সফার হয়ে যাবে। তাহলে দেখো এটা ছিল আমাদের মাল্টিকাস্ট। এখন আমরা দেখব ব্রডকাস্ট। ব্রডকাস্ট কিভাবে কাজ করে দেখো, বলছে ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের যে কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোড গ্রহণ করে। তার মানে কি, এইটাকেই কিন্তু আমরা ব্রডকাস্ট বলতে পারি। তার মানে কি, এইখান থেকে যখন আমরা ডাটা একটা ট্রান্সফার করব, এর মধ্যে যতগুলো নোড আছে সবগুলো নোডেই কি চলে যাবে, ডাটাগুলো চলে যাবে। আমি যদি শর্ত সাপেক্ষ করতে চাই তাহলে যাইতে হবে মাল্টিকাস্টে। আমি যদি 1 to 1 দিতে চাই, মানে একটা থেকে একটাতেই ডাটা যাবে, তাহলে আমার ব্যবহার করতে হবে ইউনিকাস্ট। আর যদি আমরা চাই একটা থেকে সকল নোডেই আমার ডাটাগুলো চলে যাবে, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ব্রডকাস্ট। তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার হয়ে গেলে আমাদের কিন্তু এই যে আমাদের ডাটা ডেলিভারি মোড, এই মোডটা কিন্তু আমাদের একদম পানির মতো ইজি হয়ে যাবে। এখন আমরা দেখব ডাটা কমিউনিকেশনের মাধ্যমগুলো। আমরা জানি কমিউনিকেশনের মাধ্যম 2 প্রকার, একটা হচ্ছে ওয়্যার, একটা ওয়্যারলেস। তো আমরা চলো সেই সম্পর্কে আমরা এখন জানবো। দেখো আমি এখানে ডেটা কমিউনিকেশন মাধ্যম, সেই মাধ্যম 2 প্রকার, একটা তার মাধ্যম, একটা তারবিহীন মাধ্যম। তার মাধ্যমের মধ্যে আবার 4টি স্টেপ: টেলিফোন কেবল, 2 স্টেট পেয়ার কেবল, কো এক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। তারবিহীনের মধ্যে আছে 3 ধরনের: রেডিও তরঙ্গ, ইনফ্রারেড এবং মাইক্রোওয়েভ তরঙ্গ। মাইক্রোওয়েভ তরঙ্গের মধ্যে 3টা টাইপ আছে, একটা হচ্ছে ব্লুটুথ, একটা ওয়াইফাই, একটা ওয়াই ম্যাক্স। তাহলে দেখো ডেটা কমিউনিকেশন মাধ্যমটা কি সেটা সম্পর্কে আগে জানি, তারপর আমরা বাকিগুলো স্টেপ বাই স্টেপ শিখব। যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্য পর্যন্ত ডেটা ট্রান্সমিট বা স্থানান্তরিত হতে পারে তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলা হয়।
তার মানে আমরা কিন্তু বুঝলাম ডেটা কমিউনিকেশন মাধ্যম কাকে বলছে, যার মধ্য দিয়ে ডেটা আমরা যে স্থানান্তরিত করব সেটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। তাহলে মাধ্যমটা আমরা জানলাম, আমরা জানি মাধ্যম দুই প্রকার, একটা ওয়্যার মানে তার এবং ওয়্যারলেস বা তারবিহীন। তো আমরা তার সম্পর্কে আগে জানবো যে তারের মধ্যে কি আছে, ওয়্যারের মধ্যে কি কি আছে। দেখো কেবল কানেক্টর যেটা বলছে, কেবল কানেক্টর এমন একটি ডিভাইস যা একটি ইলেকট্রিক্যাল বা অপটিক্যাল কেবলকে অন্য কোনো ডিভাইস বা পোর্ট যেমন কম্পিউটার, রাউটার, মনিটর, স্পিকার ইত্যাদি এর সাথে যুক্ত করতে ব্যবহৃত হয়। এটি ডেটা, অডিও, ভিডিও বা বিদ্যুৎ সংকেত কেবলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ডিভাইসে নির্ভুলভাবে প্রেরণে সহায়তা করে। প্রতিটি কেবলের প্রকারভেদের জন্য সাধারণত নির্দিষ্ট ধরনের কানেক্টর ব্যবহার করা হয়। এখন আমরা দেখব টুইস্টেড পেয়ার কেবল কানেক্টর। টুইস্টেড পেয়ার কেবল কানেক্টরটা কি সেটা আমরা দেখব। RJ45 মানে কি? RJ45 মানে রেজিস্টার্ড জ্যাক। আর তে রেজিস্টার, জেতে জ্যাক, 45 ইথারনেট কেবল UTP অথবা STP এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তার মানে টুইস্টেড পেয়ারে আমাদের RJ45। তাহলে দেখো টুইস্টেড পেয়ারের কেবলের জন্য আমাদের RJ45, UTP এবং STP সব থেকে বেশি ব্যবহৃত হয়। কম্পিউটারের রাউটার, সুইচ, মডেম এবং অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসের সাথে সংযুক্ত করতে এটি ব্যবহার করা হয়। এতে 8 পিন থাকে। কয়টি পিন থাকে? 8টি পিন থাকে। যেমন CAT5, CAT5E, CAT6, CAT6A কেবলের শেষে থাকে। দেখবা আমরা যখন ওই যে রাউটারে দেখবা যে একটা আমাদের পিন ঢোকানো থাকে, সে রাউটার পিনের মধ্যে দেখবা যে রাউটারের পিনটা কিন্তু আমাদের এমনি সকেটের মতো না, ওটা কিন্তু আলাদা। ওটাতে 8টা পিন থাকে এবং আমাদের দেখবা রাউটারের যে লাইনগুলো লাগানো থাকে ওটা CAT5 প্রথম ভার্সন ছিল, এখন CAT6 দিয়ে ব্যবহার করা হয়। তো যার যার বাসায় যেটা আছে দেখবা যে ওখানে 8টা পিন থাকে আমাদের। তো এটা ছিল আমাদের টুইস্টেড পেয়ার কেবল। এখন আমরা কোএক্সিয়াল কেবলটা সম্পর্কে জানবো। দেখো কোএক্সিয়াল কেবলে বিএনসিটা বেশি ব্যবহার করা হয়। বিএনসির পূর্ণরূপটা কি? বেয়োনেট নেইল কনসিলম্যান। প্রাথমিকভাবে পুরনো ইথারনেট নেটওয়ার্ক মানে থিকনেট এবং বর্তমানে ভিডিও নজরদারির সিস্টেম, CCTV ও কিছু রেডিও ফ্রিকোয়েন্সি RF মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে এটি ব্যবহার করা হয়। এখন আমরা দেখব ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক্যাল কেবলের মধ্যে আছে SC, LC, FC, ST কানেক্টরস। ফাইবার অপটিক কেবলকে অপটিক্যাল ফাইবার বা 5 প্যানেলের সাথে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। এরা আলোর সংকেত ব্যবহার করে। ইন্টারনেট ব্যাকবোন, ডেটা সেন্টার, ফাইবার টু দ্য হোম, FTTH ফাইবার টু দ্য হোম সংযোগ, এগুলো ফাইবার অপটিক্স দ্বারা করা হয়। নেটওয়ার্ক মিডিয়া নির্বাচন সেটা কিভাবে করতে হয়? কমিউনিকেশন ব্যবস্থায় প্রতিটি নেটওয়ার্ক মিডিয়ার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের জন্য উপযোগী। তবে কোন মিডিয়া ব্যবহার করতে হবে বা নির্বাচন করতে হবে তা নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্ভর করে। 1 ব্যয়, 2 ইনস্টলেশন পদ্ধতি, 3 ডেটা পরিবহন ক্ষমতা, 4 অ্যাটিনিউশন, 5 EMI প্রতিরোধ ক্ষমতা। এই কয়টি জিনিসের উপর লক্ষ্য করে আমাদের কোন লাইন আমরা নিব সেটা নির্বাচন করা হয়। এখন আমরা টুইস্টেড যে পেয়ার কেবল, সেই পেয়ার কেবল সম্পর্কে আমরা বিস্তারিত জানব। দেখো বলছে দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। তবে তামার তার একটি আরেকটির কাছে থাকলে একটির সিগন্যাল আরেকটির সিগন্যালকে প্রভাবিত করে, যাকে বলা হয় ক্রসটক ও অন্যান্য ইন্টারফারেন্স কমাতে তারগুলোকে পাকানো হয়। তারকে পাকানো হলে একটি সিগন্যাল আরেকটি সিগন্যালকে নিউট্রাল করে দেয়। টুইস্টেড পেয়ার কালার কোডিং ব্যবহৃত হয় ও প্রতিটি তারে একটি করে ইনসুলেশন বা আচ্ছাদন থাকে। এসব আচ্ছাদিত তারকে টুইস্টেড বা পাকানো হয়। পাকানো তারের জোড়াকে আবার প্লাস্টিক জ্যাকেটে মোড়ানো হয় সুরক্ষিত করার জন্য। এ ধরনের কেবলে সাধারণত মোট 4 জোড়া তার ব্যবহার করা হয়। টুইস্টেড পেয়ার সাধারণত 2 ধরনের হয়, এক আনশিল্ডেড এবং দ্বিতীয় শিল্ডেড। আনশিল্ডেড কোনটা? আবরণবিহীন, যেটা একদম কি থাকে, নেকেট থাকে, যেটা খোলা থাকে সেটাকে বলা হচ্ছে আবরণবিহীন। আর একটা কি হচ্ছে শিল্ডেড মানে আবরণযুক্ত, যেটাতে জ্যাকেট পরানো থাকে, নেকেট থাকে না সেটা। হ্যাঁ, দেখো আমরা টুইস্টেড পেয়ারের মধ্যে পড়েছিলাম UTP, STP, এই ওয়্যারগুলো, এইগুলো সম্পর্কে এখন আমরা জানবো।
ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, মানে কি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, ইউতে আন, টিতে টুইস্টেড, পিতে পেয়ার, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আর এসটিপি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। দ্য আনশিল্ডেড টুইস্টেড পেয়ার সেটা কি সেটা আমরা জানি। কেবলের বাইরে অতিরিক্ত কোনো শিল্ডিং বা আবরণ থাকে না। ইউটিপি কেবলে বিভিন্ন স্ট্যান্ডার্ডের ব্যবহার রয়েছে। এই সকল স্ট্যান্ডার্ডের মধ্যে ক্যাট 5, ক্যাট 6 খুব জনপ্রিয়। ল্যান নেটওয়ার্কের জন্য এই কেবল বর্তমানে ব্যবহার করা হয়। ইউটিপি কেবলের অ্যাটেনিউয়েশন মানে দুর্বলতা আছে, তাই এর দূরত্ব 100 মিটার পর্যন্ত সীমাবদ্ধ। এতে ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স প্রভাব খুব বেশি। এখন আমরা এসটিপি শিল্ডেড টুইস্টেড পেয়ার সম্পর্কে জানব। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের প্রতিটি পেঁচানো জোড়া তার একটি করে শক্ত শিল্ড বা আবরণের ভিতরে থাকে, ফলে এই তার অনেক সুরক্ষিত থাকে। শিল্ড সাধারণত অ্যালুমিনিয়াম বা পলিয়েস্টারের হয়ে থাকে। প্রতিটি শিল্ডেড জোড়া তার আবার প্লাস্টিক জ্যাকেটের মাঝে থাকে। এসটিপি কেবলে বিশেষ ধরনের কানেক্টর ব্যবহার করা হয়, তাই ইউটিপি কেবলের চেয়ে এসটিপি কেবল ব্যবহারে অসুবিধা দেখা দেয়। এই কেবল পুরু ও শক্ত হওয়ায় এটি নড়াচড়া করা অসুবিধাজনক। এতে অ্যাটেনিউয়েশন ইউটিপি কেবলের মতোই, তাই এর দূরত্ব 100 মিটার পর্যন্ত সীমাবদ্ধ। এসটিপি কেবলের বড় সুবিধা হলো ইএমআই প্রভাব হ্রাস পায়, তবে সম্পূর্ণরূপে শেষ হয় না। তো এই ছিল আমাদের টুইস্টেড পেয়ারে, যেটা আনশিল্ড এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার সম্পর্কে। এখন আমরা দেখব যে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহারের সুবিধা কি এবং অসুবিধাটা কি। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা: 1. কম দূরত্বে যোগাযোগের জন্য টুইস্টেড পেয়ার কেবল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 2. সহজে মেরামত করা যায়। 3. অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা। 4. সহজে স্থাপন করা যায়। 5. অ্যানালগ ও ডিজিটাল উভয় ধরনের ডেটা প্রেরণের জন্য টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়। 6. টেলিফোন সিস্টেমে এ সিগন্যাল কোনো রকম পরিবর্তন ছাড়াই বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এখন আমরা দেখব টুইস্টেড পেয়ার কেবলের কিছু অসুবিধা। 1. বেশি দূরত্বে ডেটা পাঠানোর জন্য 2 কিলোমিটার পর পর রিপিটার ব্যবহার করতে হয়। 2. ট্রান্সমিশন লসও অপেক্ষাকৃত বেশি। 3. গঠন পাতলা হওয়ার কারণে সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 4. সহজেই নয়েজ সিগন্যাল দ্বারা প্রভাবিত হয়। 5. এক কেবল ব্যবহার করা হয় 100 মিটার দূরত্বের মধ্যে তথ্য প্রেরণের জন্য। এখন আমরা দেখব টুইস্টেড পেয়ার কেবল কোথায় কোথায় ব্যবহার করা হয়। 1. টেলিকমিউনিকেশনের জন্য এই কেবল ব্যবহৃত হয়। 2. ডিজিটাল সিগন্যালিং ও ল্যান বা ইথারনেট নেটওয়ার্কের ক্ষেত্রে এই ধরনের কেবল ব্যবহৃত হয়। 3. বিভিন্ন বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠানে ল্যান নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব কোএক্সিয়াল কেবল সম্পর্কে। কোএক্সিয়াল কেবল হলো এক ধরনের ইলেকট্রিক্যাল কেবল যা মূলত উচ্চ ফ্রিকোয়েন্সির ইলেকট্রিক্যাল সংকেত বহনের জন্য ডিজাইন করা হয়েছে। কোএক্সিয়াল শব্দটি এসেছে এর গঠন থেকে, যেখানে ভেতরের কন্ডাক্টর মানে তার এবং বাইরের শিল্ড মানে জাল একই অক্ষের উপর সমকেন্দ্রিকভাবে অবস্থিত থাকে। ভেতরের পরিবাহী তার এবং বাইরের শিল্ড স্তর একই অক্ষ বরাবর থাকে, যে কারণে একে কোএক্সিয়াল বলা হয়। কোএক্সিয়াল কেবল 4টি প্রধান স্তর নিয়ে গঠিত, যা একটির পর একটি একই অক্ষ বরাবর সাজানো থাকে। 1. কেন্দ্রীয় পরিবাহী তার। 2. ডাইইলেকট্রিক ইনসুলেটর। 3. বাইরের পরিবাহী শিল্ড। 4. বাইরের জ্যাকেট। এখন আমরা কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য: 1. এটি 3 স্তর বিশিষ্ট তামার তারের কেবল। 2. অ্যানালগ ও ডিজিটাল উভয় ধরনের ডেটা ট্রান্সমিট করে। 3. এর ডেটা ট্রান্সফার রেট 200 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। কোএক্সিয়াল কেবলের কিছু সুবিধা আছে, সে সুবিধাগুলো হলো: ফাইবার অপটিক কেবলের তুলনায় দামে সস্তা। 2. টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে অধিক দূরত্বে ডাটা পাঠানো যায়। 3. ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। 4. সহজে স্থাপন বা ইনস্টল করা যায়। 5. অধিক নিরাপদ। 6. দামে কম। 7. টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় দ্রুত গতি সম্পন্ন। কোএক্সিয়াল কেবলের কিছু অসুবিধা আছে, সেগুলো হলো: 1. টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল। 2. কোএক্সিয়াল কেবলের মাধ্যমে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা কিছুটা কঠিন। 3.
তারের দৈর্ঘ্যের উপর ডেটা ট্রান্সমিশন রেট নির্ভর করে। 4, রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরে ডাটা পাঠানো যায় না। এখন আমরা দেখব কোএক্সিয়াল কেবল কোথায় কোথায় ব্যবহার করা হয়। 1, প্রধানত লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়। 2, সিসিটিভি এবং কেবল টিভি সিস্টেমের ব্যবহার দেখা যায়। 3, বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল তার মাধ্যমের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ফাইবার অপটিক কেবলের কেন্দ্রের মূল তারটি সিলিকা বা কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি। কাঁচকে মিডিয়া হিসেবে ব্যবহারের বড় সুবিধা হলো এতে ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স নেই, সে কারণে ডেটা সিগন্যাল পরিবর্তিত হওয়ার ভয়ও নেই। কাঁচের মধ্য দিয়ে আলোক সংকেত রূপে ডেটা প্রবাহিত হয় বলে এর গতি অনেক বেশি। ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভেতর 1300 থেকে 1500 ন্যানোমিটার অবিশ্বাস্য রকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেওয়া যায়। এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। এতে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে যেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। ফাইবার অপটিকের মধ্যে আলোক সংকেত দুভাবে যেতে পারে, এক লেজার এবং লেড। লেড মানে এলইডি, এলইডির পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এলইডি এর আলোতে তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট না হওয়ায় ফাইবারের ভেতর দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরণের কারণে সিগন্যাল বিচ্যুতি ঘটে, সেজন্য এটি দীর্ঘ দূরত্বে ব্যবহার করা যায় না। লেজার তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট বলে এটি দূরপাল্লার কমিউনিকেশনে ব্যবহৃত হয়। ফাইবার অপটিক কেবলের লেজার কাঙ্ক্ষিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে এলইডি ব্যবহৃত হয়, কারণ লেজার ডিভাইসের চেয়ে এলইডি ডিভাইসগুলো ব্যয় কম, টেকেও অনেক বেশি। বর্তমানে ব্যবহৃত ফাইবার অপটিক কেবলের ডেটা ট্রান্সমিশন ব্যান্ডউইথ 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত হয়ে থাকে। অপটিক্যাল ফাইবার কেবলের গঠন। ফাইবার তৈরির জন্য সোডা বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাজগুলো বেশি ব্যবহৃত হয়। এসব পদার্থের গুণগত বৈশিষ্ট্যের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো অতি স্বচ্ছতা, রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তা, সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা। ফাইবারের ক্লাডিং হিসেবে কখনো কখনো প্লাস্টিক ব্যবহৃত হয়ে থাকে। ফাইবার অপটিকের 3টি অংশ, একটা হচ্ছে কোর, একটা ক্যাডিং আর একটা জ্যাকেট। কোরটা কি? ভেতরে ডাই ইলেকট্রিক কোর যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। অপটিক্যাল ফাইবার কেবলের একেবারে ভিতরের অংশ হলো কোর, যার মধ্য দিয়ে আলোক সিগন্যাল সঞ্চালন করে। এটি সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি। ক্যাডিং, ক্যাডিংটা কি? কেন্দ্রের অপটিক্যাল ফাইবারকে আচ্ছাদিত করে আছে ক্যাডিং বা কেলভার, যা এমন এক পদার্থ দিয়ে তৈরি যে আলোক প্রতিফলন করতে পারে। এর প্রতিসারাঙ্ক কোরের চেয়ে কম। প্রতিসারাঙ্কের পার্থক্যের কারণে আলোক সংকেত ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে বাঁকা পথে যেতে পারে। এখন আমরা পড়ব জ্যাকেট। কেবলের উপর প্লাস্টিক দিয়ে মোড়ানো আবরণটিকে জ্যাকেট বলা হয়। এটি ঘর্ষণ, মরিচা, ঘষা মাজা, জলীয় বাষ্প প্রভৃতি থেকে কেবলকে রক্ষা করে। এখন আমরা পড়ব অপটিক্যাল ফাইবার কেবলের কিছু বৈশিষ্ট্য। 1, ইলেকট্রিসিটির মতো আলোক সংকেত বাইরে ছড়িয়ে পড়ে না বলে এতে অ্যাটেনিউয়েশন নেই বললেই চলে। অ্যাটেনিউয়েশন না থাকায় এর মাঝ দিয়ে সিগন্যাল অনেক দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে। 2, ফাইবার অপটিক কেবলে ইএমআই নেই বলে এটি সব স্থানে ব্যবহার করা যায়, এমনকি যেখানে অনেক ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স থাকে সেখানেও ব্যবহার করা যায়। 3, এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। 4, এতে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। 5, এতে জিবিপিএস রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে। 6, নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত হয়। ফাইবারের কিছু সুবিধাসমূহ হলো: 1, উচ্চ ব্যান্ডউইথ সম্পূর্ণ। 2, বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত। 3, নির্ভুল ডেটা আদান প্রদান করে। 4, পরিবেশের তাপ, চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। 5, আকারে ছোট, ওজন অত্যন্ত কম ও সহজে পরিবহনযোগ্য। 6, শক্তির ক্ষয় কম। 7, ডেটা সংরক্ষণে নিরাপত্তা ও গোপনীয়তা বেশি।
রিপিটার সমূহ অনেক দূরে স্থাপন করতে হয় না। ফাইবারের কিছু অসুবিধা সমূহ: 1. ফাইবার অপটিক কেবল ইনস্টল করা বেশ কঠিন। 2. একে প্রয়োজন মতো বাঁকানো যায় না বলে ইনস্টলেশন বেশ কঠিন হয়ে পড়ে। 3. ফাইবার অপটিক কেবলকে সহজে স্লাইস বা টুকরো করা যায় না। স্লাইসিংয়ের জন্য দরকার পড়ে ইলেকট্রিক ফিউশন কিংবা কেমিক্যাল এপক্সি। 4. অন্যান্য কেবলের চেয়ে দাম খুবই বেশি। 5. অপটিক্যাল ফাইবার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল প্রয়োজন। এখন আমরা দেখব ফাইবার অপটিক্যাল কেবলের প্রকারভেদ। ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসারাঙ্কের উপর ভিত্তি করে ফাইবারকে দুভাগে ভাগ করা যায়: 1. স্টেপ ইন্ডেক্স ফাইবার, 2. গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। এবং অন্যদিকে কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিককে আবার দুভাগে ভাগ করা যায়: 1. সিঙ্গেল মোড ফাইবার, মাল্টি মোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবার কি বলছে? সাধারণত অপটিক্যাল ফাইবারের ব্যাস 150 মাইক্রনের হয়। ফাইবারের কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রন পর্যন্ত হতে পারে। যখন কোরের ব্যাস 8 থেকে 12 মাইক্রন হয় তখন সেটিকে সিঙ্গেল মোড ফাইবার বলে। মাল্টিমোড ফাইবার: মাল্টিমোড ফাইবারের কোর সাইজ 62.5 থেকে 125 মাইক্রন। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত এবং নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের উপযোগী। মাল্টিমোড ফাইবারের একই সাথে একাধিক আলোক সংকেত প্রেরণের পথ থাকে। এসব পথ দিয়ে সবকটি সিগন্যাল একই সাথে গন্তব্যে পৌঁছাতে পারে। এর ফলে গ্রহীতার কাছে মনে হয় একটি মাত্র আলোক তরঙ্গের মাধ্যমে পুরো ডেটা এসেছে। এক একটি মোড এক একভাবে যায় বলে আলোক সিগন্যালে বিকৃতি ঘটে। তাই এই ফাইবার শুধু স্বল্প দূরত্বে কম স্পিডের কাজে ব্যবহার করা হয়। কোরের ব্যাস বেশি হওয়ায় এবং এটিতে এলইডি লাইট ইমিটিং ডায়োড ব্যবহার করা যায় বলে এই প্রযুক্তি তুলনামূলকভাবে সহজ ও সাশ্রয়ী। এখন আমরা অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন যে ব্যবস্থা সেটা সম্পর্কে জানব। এখন কিন্তু আমরা টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল সম্পর্কে কিন্তু আমরা জেনেছি এবং এটার পার্থক্যগুলো কি কি সেগুলো কিন্তু আমরা অনায়াসে লিখতে পারবো। তো এই ছিল আমাদের তার মাধ্যমের আজকের টপিক। এখন আমরা দেখব তারবিহীন মানে ওয়্যারলেস কিভাবে কাজ করে, ওয়্যারলেস কমিউনিকেশনটা কি সেটা আমরা দেখব। দেখো, তারবিহীন মাধ্যম তারের সংযোগ ছাড়াই তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যম ব্যবহৃত হয় তাকেই তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম বা মিডিয়া বলে। তারবিহীন মাধ্যম হলো বায়ুমণ্ডল, পানি ও মহাশূন্যে বায়ুমণ্ডলের উপরের অন্যান্য স্তর। এই মাধ্যম ভৌত কোনো মাধ্যম ছাড়াই তড়িৎ চৌম্বকীয় সংকেত প্রেরণ করে। কি করে? তড়িৎ চৌম্বকীয় সংকেত প্রেরণ করে। এই তড়িৎ চৌম্বকীয় সংকেত শক্তিতে রূপান্তরিত হয়ে অ্যান্টেনা থেকে বিকিরণ হয়। সংকেত যে কোনো দিক দিয়ে প্রবাহিত হয়। এরকম সংকেত গ্রহণ করতে সক্ষম যন্ত্র যার কাছে থাকবে সেই তথ্য গ্রহণ করতে পারবে। ওই সব মাধ্যম ডেটাসমূহকে কোনো একটি বিশেষ দিকে গাইড করে না, ফলে ডেটাসমূহ যে কোনো দিকে ছড়িয়ে যেতে পারে এবং যে কোনো পক্ষ যে কোনোভাবে প্রেরিত ডাটা গ্রহণ করতে পারে। এসব কারণে এই ধরনের মাধ্যমকে আনগাইডেড মিডিয়া বা গাইডবিহীন মাধ্যম বলা হয়। তারবিহীন মাধ্যমে অ্যান্টেনা ডেটা আদান প্রদানের একটি বিশেষ ভূমিকা রাখে। দেখো, অ্যান্টেনা আবার দুই প্রকার: এক দিকযুক্ত অ্যান্টেনা আর একটা হচ্ছে সর্বদিকযুক্ত অ্যান্টেনা। দিকযুক্ত অ্যান্টেনা কি করবে? এই ধরনের অ্যান্টেনা একটি নির্দিষ্ট দিকে মুখ করা থাকে এবং নির্দিষ্ট দিকেই বিকিরণ করে, অর্থাৎ প্রেরণ ও গ্রহীতাকে ডেটা আদান প্রদান করতে তাকে পরস্পরের দিকে একটি সরল রেখা বরাবর মুখ করতে হবে। আর যেটা ছিল সর্বদিকযুক্ত অ্যান্টেনা, সেটি এই ধরনের অ্যান্টেনা সর্বদিকে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ করতে পারে, অর্থাৎ প্রেরণ ও গ্রহীতাকে কোনো নির্দিষ্ট দিকে মুখ না করলেও ডেটা আদান প্রদান করতে পারে। এখন আমরা তারবিহীনের মধ্যে যে রেডিও তরঙ্গ ছিল, রেডিও ওয়েভ সম্পর্কে আমরা জানবো। 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে ফ্রিকোয়েন্সির বেতার তরঙ্গকে রেডিও ওয়েভ বলা হয়। তার মানে কি, 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ এর মধ্যে ফ্রিকোয়েন্সির বেতার তরঙ্গকে রেডিও ওয়েভ বলা হয়। যদিও কার্যত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের রেডিও ওয়েভের ব্যবহার দেখা যায়। রেডিও ওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিকিরণ। রেডিও ওয়েভের মাধ্যমে ব্যবহৃত কম্পিউটার নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিট করা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করে, যাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি RF। অ্যান্টেনার মাধ্যমে ওয়্যারলেস সংকেত প্রেরক হতে গ্রাহক পর্যন্ত কয়েকটি উপায়ে যেতে পারে। রেডিও ওয়েভ দুই ধরনের হয়ে থাকে, যথা নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত। রেডিও ওয়েভ 3 ধরনের প্রোপাগেশন দেখা দেয়। এক, গ্রাউন্ড প্রোপাগেশন। 2 মেগাহার্টজ এর চেয়ে কম ফ্রিকোয়েন্সির জন্য গ্রাউন্ড প্রোপাগেশন হয়। এক্ষেত্রে ভূমি থেকে প্রেরণ করা হয় এবং সংকেত প্রেরক অ্যান্টেনা থেকে বৃত্তাকারে ভূমির বক্রতা অনুসারে চারদিকে ছড়িয়ে পড়ে। সংকেত শক্তি যত বেশি তত দূরত্বে অতিক্রম করতে পারে। তার মানে কি হচ্ছে, আমাদের সংকেতের শক্তি যত বেশি হবে তত দূরত্বে সেটা পৌঁছাবে। 2, স্কাই প্রোপাগেশন। 2 মেগাহার্টজ থেকে 30 মেগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সির জন্য স্কাই প্রোপাগেশন হয়। এক্ষেত্রে সংকেত আকাশের দিকে প্রেরণ করা হয় এবং আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে তা ভূমিতে ফিরে আসে। এইভাবে অল্প শক্তি ব্যবহার করেও অনেক দূর পর্যন্ত বেতার সংকেত পাঠানো যায়। 3, লাইন অফ সাইট প্রোপাগেশন। 30 মেগাহার্টজ এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সির জন্য লাইন অফ সাইট প্রোপাগেশন হয়। এক্ষেত্রে বেতার তরঙ্গ দৃষ্টিরেখার মধ্যে সোজাসুজি প্রেরণ করা হয়। দুজন মানুষ যখন পরস্পরকে কোনো বাধা ছাড়াই দেখে তখন তাদের দৃষ্টির মধ্যে একটা রেখা কল্পনা করা হয়। রেডিও ওয়েভের ব্যবহার। 1, দূরবর্তী স্থানে শব্দ এবং স্পন্দিত ছবি প্রেরণের জন্য বেতার কেন্দ্র হতে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। 2, টিভি সম্প্রচার, মাইক্রোওয়েভ ওভেন এবং ডিভাইস বা অনুতরঙ্গ যোগাযোগ ব্যবস্থা, রেডিও, অ্যাস্ট্রোনমি, মোবাইল ফোন, ওয়াইফাই, ব্লুটুথ, গিগবি, জিপিএস এবং ত্রিমুখী যোগাযোগ ব্যবস্থা যেমন ল্যান্ড মোবাইল, এফআরএস, জিএমআরএস রেডিও, অ্যামেচার রেডিও, স্যাটেলাইট বেতার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। রেডিও ওয়েভ ব্যবহারের সুবিধা। 1, মিডিয়া হিসেবে কোনো তার বা কেবলের প্রয়োজন হয় না। 2, এটি বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাই বিশ্বের যে কোনো প্রান্তের সাথে কমিউনিকেশন করা যায়। 3, বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিবেশেও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয় না। 4, রেডিও ওয়েভ ঘর বাড়ি, বিল্ডিং, পাহাড় পর্বত ও যানবাহন সহ যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম, তাই লাইন অফ সাইট কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। রেডিও ওয়েভ ব্যবহারের কিছু অসুবিধা। 1, এটি তার বা কেবল মাধ্যমের চেয়ে ব্যয়বহুল কমিউনিকেশন ব্যবস্থা। 2, রেডিও ওয়েভের জন্য আলাদা ট্রান্সমিটার, রিসিভার, অ্যান্টেনা এবং উপযুক্ত টার্মিনাল যন্ত্রপাতি থাকতে হয়, যা রক্ষণাবেক্ষণ ঝামেলাপূর্ণ। 3, ফ্রিকোয়েন্সি কম হওয়ার কারণে একসাথে বেশি ডাটা ট্রান্সমিট করতে পারে না। 4, রেডিও ওয়েভ মানুষ ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। এখন আমরা দেখব মাইক্রোওয়েভ তরঙ্গ। 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের নাম মাইক্রোওয়েভ। তবে কার্যত 1 গিগাহার্টজ হতে 100 গিগাহার্টজের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে বলা হয় মাইক্রোওয়েভ। এই ফ্রিকোয়েন্সির তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট হওয়ায় একে মাইক্রোওয়েভ নাম দেওয়া হয়েছে। মাইক্রোওয়েভের ব্যবহারটা আমরা দেখব। ওয়্যারলেস কমিউনিকেশনে, টেলিভিশনে শব্দ ও ছবি প্রেরণ, মাইক্রোওয়েভ ওভেনে চুল্লি রান্নার জন্য ব্যবহার করা হয়, রাডার যন্ত্রে, নৌ ও বিমান চালনায় প্রভৃতি ক্ষেত্রে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য। 1, মাইক্রোওয়েভ সিস্টেম মূলত 2টি ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট করার কাজে এবং অন্য সিগন্যাল রিসিভ করার কাজে ব্যবহৃত হয়। 2, মাইক্রোওয়েভ সিস্টেমে ব্যবহৃত অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বাধাহীনভাবে বেশি দূরত্বে পাঠানো যায়। 3, মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভ ট্রান্সমিশন 2 ধরনের হতে পারে। 1, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। 2, স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো আমরা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সম্পর্কে এখন জানবো। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ভূপৃষ্ঠে বক্রপথে চলতে পারে না। লাইন অফ সাইট ট্রান্সমিশন ব্যবহার করে এটি যোগাযোগ করে। লাইন অফ সাইট নির্ভর করে উঁচু আকারের অ্যান্টেনার উপর। অ্যান্টেনার মাঝে কোনো ধরনের পাহাড়, বিল্ডিং থাকলে যোগাযোগে বাধা সৃষ্টি হয়। তাই এ ধরনের মাইক্রোওয়েভে ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টিরেখা এমনভাবে বসানো হয় যাতে এর মাঝখানে কোনো প্রতিবন্ধকতা না থাকে। সাধারণত এই মাইক্রোওয়েভ ট্রান্সমিশন সিগন্যাল 1 থেকে 64 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এ কারণে ট্রান্সমিশনের প্রতি 40 থেকে 50 কিলোমিটার পর পর রিপিটার বা রিলে স্টেশন বসাতে হয়। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভে 2 ধরনের অ্যান্টেনা ব্যবহার করা হয়। 1, প্যারাবোলিক ডিশ এবং হর্ন। প্যারাবোলিক ডিশটা কি? এটি জ্যামিতিক প্যারাবোলার উপর ভিত্তি করে তৈরি। এবার হর্ন এটি দেখতে বিশাল আকার স্কুপ এর মতো। এখন আমরা দেখব টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য সমূহ। 1, এ পদ্ধতি অল্প দূরত্বের জন্য ব্যবহার উপযোগী।
2 এই ট্রান্সমিশন লাইন অফ সাইট ব্যবহার করে বলে ইনস্টলেশন কঠিন হয়ে দাঁড়ায়। 3 ইনস্টলেশন সময় নিশ্চিত করতে হবে যে দুই অ্যান্টেনার মাঝে কোনো বাধা নেই বা ভবিষ্যতে থাকবে না। 4 ব্যবহৃত ফ্রিকোয়েন্সি সিগন্যাল ও অ্যান্টেনার আকারের উপর নির্ভর করে বিভিন্ন মাত্রার অ্যাটিনিউয়েশন দেখা দিতে পারে। কুয়াশা, বৃষ্টি ইত্যাদিও সিগন্যাল ট্রান্সমিশনে বাধা হয়ে দাঁড়ায়। এখন আমাদের যে দ্বিতীয় নাম্বার ছিল স্যাটেলাইট মাইক্রোওয়েভ, সেটা সম্পর্কে আমরা জানবো। মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার ভেদ করে যেতে ও আসতে পারে বলে স্যাটেলাইট মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের মাধ্যমে অনেক দূরবর্তী নেটওয়ার্কের সাথে ডেটা কমিউনিকেশন গড়ে তোলা যায়। এই কমিউনিকেশনে পৃথিবীতে থাকে বেস স্টেশন বা আর্থ স্টেশন, যাকে ভূপগ্রহ কেন্দ্র বলে, এবং মহাশূন্যে থাকে স্যাটেলাইট। স্যাটেলাইট শুধুমাত্র মাইক্রোওয়েভ রিপিটার হিসেবে কাজ করে। স্যাটেলাইটে মাইক্রোওয়েভের ইলেকট্রনিক সার্কিটগুলো চালানোর জন্য সোলার পাওয়ার ব্যবহৃত হয়। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। স্যাটেলাইটকেও যদি ঠিক 24 ঘন্টায় একবার ঘুরিয়ে আনা যায় তাহলে পৃথিবীতে অনেক তথ্য বা উপাত্ত পাঠাতে পারবে। এ ধরনের স্যাটেলাইটকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। এটি রাখার জন্য 34,000 থেকে 36,000 কিলোমিটার উপরে একটা নির্দিষ্ট কক্ষপথ থাকে। তথ্যমতে এ পথ পাড়ি দিতে সময় লাগে 9 থেকে 19 দিন। স্যাটেলাইট মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য: 1 এতে বেশ উচ্চ মাত্রার ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। এর ফ্রিকোয়েন্সি সাধারণত 11 থেকে 14 গিগাহার্টজ হয়ে থাকে। 2 স্যাটেলাইট মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের ব্যয় অত্যাধিক। ছোট বা মাঝারি ধরনের নেটওয়ার্কে এই ধরনের স্যাটেলাইট ট্রান্সমিশন ব্যবহৃত হয় না। 3 এ ধরনের ইনস্টলেশন বেশ জটিল, তবে এ কাজে দীর্ঘদিনের অভিজ্ঞ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা করতে পারে। 4 কুয়াশা, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া এই ট্রান্সমিশনকে বিঘ্নিত করতে পারে। 5 এই ট্রান্সমিশনে ইএমআই প্রভাব ফেলে ও এতে অ্যাটেনিউয়েশনের সম্ভাবনা থাকে। স্যাটেলাইট মাইক্রোওয়েভের ব্যবহার: 1 পৃথিবীর যে কোনো দুটি প্রান্তে কম খরচে খুব তাড়াতাড়ি যোগাযোগ করা যায়। 2 টেলিভিশন চ্যানেলগুলো তাদের বিভিন্ন প্রোগ্রাম স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী সম্প্রচার করতে পারে। 3 দুর্যোগ ব্যবস্থাপনার দ্রুত যোগাযোগ করার জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করা যায়। 4 আন্তঃমহাদেশীয় দূরবর্তী টেলিফোন কলের জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহার করা যায়। 5 আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে স্যাটেলাইট ব্যবহার করা যায়। 6 স্যাটেলাইট জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম এর সাহায্যে যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বের করে দেয়। 7 কোনো ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহার করা হয়। স্যাটেলাইট মাইক্রোওয়েভের অসুবিধা: 1 পৃথিবী থেকে স্যাটেলাইটে বা স্যাটেলাইট থেকে পৃথিবীতে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনার দরকার হয়। 2 পৃথিবী থেকে আলোর বেগে যে সিগন্যালটি পাঠানো হয় সেটি এই বিশাল দূরত্ব অতিক্রম করতে একটু সময় নেয়, ফলে ধীর গতিতে ডেটা আদান প্রদান করে। তাই টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে না শুনে একটু পরে শোনা যায়। এখন আমরা দেখব বাংলাদেশের প্রেক্ষাপটে স্যাটেলাইট। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হলো বাংলাদেশ 1 স্যাটেলাইট। এটি একটি জিও স্টেশনারি স্যাটেলাইট। এটির ভর 1300 কেজি বা 2900 পাউন্ড, ক্ষমতা 1600 ওয়াট। বাংলাদেশে 1 স্যাটেলাইটের মূল অবকাঠামো তৈরি করেছে ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস অ্যালেনিয়া স্পেস। প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয় 2008 সালে। এরপর নানা রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পদক্ষেপের পর স্যাটেলাইটটির তৈরির কাজ শেষে গত 30 মার্চ 2018 তারিখে এটিকে উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। সেখানে আরেক মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স এর রকেটের মাধ্যমে স্যাটেলাইটটিকে 10 মে 2018 তারিখে দিবাগত রাত 3:47 উৎক্ষেপণের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল, কিন্তু শেষ মিনিটে এসে কারিগরি ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়। অবশেষে 11 মে 2018 তারিখে শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ সময় 2:14 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে স্যাটেলাইটটিকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের অভিজাত 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়। মহাকাশে বাংলাদেশ 1 স্যাটেলাইট এর অবস্থান 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তার্কিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ বাংলাদেশ 1 স্যাটেলাইট এর আওতায় আসে। ফলে বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা ও তথ্য সংগ্রহ অনেক সহজ হবে। টেলিচিকিৎসা, ই শিক্ষা, গবেষণা, ডিটিএইচ,
প্রতিরক্ষা ও দুর্যোগপূর্ণ অবস্থায় জরুরি যোগাযোগ সেবা স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যাবে। গাজীপুরের জয়দেবপুরে তৈরি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ভূমি থেকে স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা স্যাটেলাইট নিয়ন্ত্রণের মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। আর বিকল্প হিসেবে ব্যবহার করা হবে রাঙামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন। বাংলাদেশ এক স্যাটেলাইটের সুফল। এখন দেশে প্রায় 30টি স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারে আছে। এসব চ্যানেল সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। ফলে প্রতি মাসে একটি চ্যানেলের ভাড়া বাবদ ব্যয় হয় 3 থেকে 6 হাজার মার্কিন ডলার। সব মিলিয়ে বছরে চ্যানেলগুলোর খরচ হয় $20 লাখ। বাংলাদেশ স্যাটেলাইট চালুর ফলে এই ব্যয়ের পরিমাণ কম হবে। এছাড়াও এই স্যাটেলাইটের 40টি ট্রান্সপন্ডারের মধ্যে 20টি ভাড়া দিতে পারবে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এই স্যাটেলাইটের ট্রান্সপন্ডার বিক্রির জন্য বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড কাজ শুরু করেছে। এছাড়াও আরও যা সুফল পাওয়া যাবে তা হলো, এক, এই স্যাটেলাইটের ক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় ও সাশ্রয় দুটোই করা যাবে। 2, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ করা সম্ভব হবে। 3, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ব্যবস্থাপনায় দারুণ কার্যকর ভূমিকা রাখবে। এখন আমরা দেখব ইনফ্রারেড কিভাবে কাজ করে। 1800 সালে উইলিয়াম হার্শেল ইনফ্রারেড তরঙ্গ আবিষ্কার করেন। ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত, অর্থাৎ 300 গিগাহার্টজ হতে 400 টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা হয় ইনফ্রারেড। ইনফ্রারেড খুব নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য উপযোগী। এই প্রযুক্তিতে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ইনফ্রারেড মানের আলো এলইডি লাইট ইমিটিং ডায়োড বা আইএলডি ইন্টারজেকশন লেজার ডায়োড ব্যবহার করা হয়। রিসিভিং প্রান্তে ফটোডায়োড সিগন্যাল রিসিভ বা গ্রহণ করে থাকে। মাঝে কোনো বাধা না থাকলে এ ধরনের ট্রান্সমিশন সিগন্যাল সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত যেতে পারে। ইনফ্রারেড সিগন্যালের অসুবিধা হচ্ছে এটি ঘরের দেয়াল বা শক্ত বস্তু ভেদ করতে পারে না। এছাড়া ইনফ্রারেড সিগন্যাল উজ্জ্বল আলোক উৎসের সংস্পর্শে এলে এর অস্তিত্ব লোপ পায়। বিভিন্ন রিমোট কন্ট্রোল সিস্টেমে এ মাধ্যম ব্যবহৃত হয়। ইনফ্রারেড সিগন্যাল ট্রান্সমিশন আবার দুটি বহুল ব্যবহৃত পদ্ধতি আছে। 1, পয়েন্ট টু পয়েন্ট। 2, ব্রডকাস্ট। পয়েন্ট টু পয়েন্ট কীভাবে কাজ করে? এ পদ্ধতিতে ইনফ্রারেড বিম একটি নির্দিষ্ট টার্গেটকে লক্ষ্য করে প্রক্ষেপণ করা হয়। এতে শুধু ওই নির্দিষ্ট টার্গেটিং সিগন্যাল রিসিভ বা গ্রহণ করতে পারে। এতে ওয়ার্ক স্টেশন বা সিগন্যাল রিসিভিং ডিভাইস কোনো ক্রমেই স্থান পরিবর্তন করতে পারে না। এ ধরনের ট্রান্সমিশন 100 গিগাহার্টজ থেকে 1000 টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্রডকাস্ট। এ পদ্ধতিতে ইনফ্রারেড সিগন্যাল বিস্তৃত এলাকা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়। এতে করে একাধিক ডিভাইস একই সাথে সিগন্যাল রিসিভ করতে পারে। এই পদ্ধতিতে রিসিভিং ডিভাইসগুলো প্রয়োজনে প্রক্ষেপিত সিগন্যালের কাভারেজের মধ্যে যে কোনো জায়গায় স্থান পরিবর্তন করতে পারে। এর ফ্রিকোয়েন্সি হতে পারে 100 গিগাহার্টজ থেকে 1000 টেরাহার্টজ। ইনফ্রারেড সিগন্যালের ব্যবহার হয় কোথায় কোথায়? 1, বাসাবাড়ির ঘরের দরজা, জানালা, পর্দা, লাইট, ফ্যান, এসি প্রভৃতি রিমোট কন্ট্রোলের সাহায্যে চালু বা বন্ধ করতে ব্যবহার করা হয়। 2, গাড়ি বা কার লকিং সিস্টেমে। 3, বাচ্চাদের বিভিন্ন রিমোট কন্ট্রোল নির্ভর খেলনা সামগ্রীতে এটি ব্যবহার করা হয়। ইনফ্রারেড সিগন্যালের বৈশিষ্ট্য: 1, দৃশ্যমান আলোর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। 2, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ। 3, কেবল মাধ্যমের তুলনায় ডেটা চলাচল গতি কম। ইনফ্রারেড সিগন্যালের সুবিধাসমূহ: 1, অল্প বিদ্যুতে ডেটা ট্রান্সমিশন সম্ভব, ফলে খরচ কম হয়। 2, ডেটা ট্রান্সমিশন উচ্চ নিরাপত্তায় ঘটে। 3, সব ধরনের ডিভাইসের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় কাজ করতে পারে। ইনফ্রারেড সিগন্যালের অসুবিধাসমূহ: 1, এটি ঘরের দেয়ালের বা অন্য কোনো বস্তু ভেদ করে অপর প্রান্তে যেতে পারে না। 2, এই সিগন্যাল শক্তিশালী আলোক উৎসের সংস্পর্শে এলে এর অস্তিত্ব লোপ পায়। 3, অধিক দূরত্বে ডেটা ট্রান্সমিশন সম্ভব নয়। 4, ধুলাবালি, কুয়াশা বা শীতকালীন সময়ে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। তাহলে দেখো, আমাদের যে তারবিহীন ওয়্যারলেস যে 3টি মাধ্যম ছিল, রেডিও তরঙ্গ, ইনফ্রারেড এবং মাইক্রোওয়েভ তরঙ্গ, এই 3টি তরঙ্গ কিন্তু আমরা জেনেছি। এবং এই 3টি তরঙ্গের মধ্যে পার্থক্য কী কী সেগুলোও কিন্তু আমরা
উল্লেখ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ। আমরা আগামী ক্লাসে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলো নিয়ে আলোচনা করব এবং সামনে আরও যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে, কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।